আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, যে বিশাল ধোঁয়ার কুণ্ডলী এবং হামলার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পুরো আকাশে যে কালো ধোঁয়ার মেঘ, এটি দুবাইয়ের যে জাবেলাল পোর্ট রয়েছে তার আশেপাশের দৃশ্য। গতকালকে মাত্র ২০ মিনিটের মধ্যেই ৭ বার শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পোর্টটিতে। দেখুন, রাত ২:৩০ থেকে ভোর ৩টার মধ্যে মাত্র ২০ মিনিটের মধ্যেই এই ৭টি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। বন্দর এলাকার আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে সংযুক্ত আরব আমিরাত জুড়ে তাৎক্ষণিকভাবে উদ্বেগ তৈরি হয়। একাধিক আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছেন। আশেপাশের আবাসিক এলাকা এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা জানান, আগুন দেখা যাওয়ার কিছুক্ষণ আগে ভবন কেঁপে ওঠার অনুভব তারা করেন। মানে শক্তিশালী হামলা এবং বিস্ফোরণের ফলে যে ওয়েব তৈরি হয় সেটা আর কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রাথমিক ভিডিওতে দেখা যায় গুদাম এলাকার উপর বড় ধরনের আগুন লেগে গেছে। এরপর একের পর এক বিকট শব্দ শোনা যায়। কয়েক কিলোমিটার দূরের জানালাও এতে কেঁপে ওঠে। বেসামরিক প্রতিরক্ষা দল এবং পুলিশ সহ স্থানীয় জরুরি সেবা কর্মী দ্রুত এলাকায় ছুটে গেছেন। এখন মাত্র ২০ মিনিটের মধ্যেই ৭টি শক্তিশালী বিস্ফোরণ, যেটি পুরো আশেপাশের ভবনকে নাড়িয়ে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে, এরকম আর কি। এই ধরনের শক্তিশালী বিস্ফোরণের পর এই ঘটনাকে কোনো আকস্মিক হামলা হিসাবে সংযুক্ত আরব আমিরাত বলছে না। সংযুক্ত আরব আমিরাতের দাবি অনুসারে ওয়ার্কশপে থাকা একাধিক ট্রাক এবং ক্যানেভারে আগুন ছড়িয়ে পড়ার পর জ্বালানি ট্যাঙ্কার এবং সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। যে গ্যাসের সিলিন্ডার থাকে এগুলো বিস্ফোরিত হয়েছে। এর ফলেই ২০ মিনিটের মধ্যে পরপর ৭টি বিকট শব্দে এই ধরনের বিস্ফোরণ ঘটে। এটি কোনো হামলা পাল্টা হামলার ঘটনা নয়, এমনটা দাবি করছে সংযুক্ত আরব আমিরাত। তবে সামরিক বিশেষজ্ঞরা এই ঘটনাটিকে একটি স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিতে অনেকটাই নারাজ। এখানে ইরান কোনো কিছু স্বীকার না করলেও সমীকরণ ভিন্ন রয়েছে। চলুন বিষয়গুলো বুঝতে চেষ্টা করি। স্ক্রিনে বর্তমানে আপনারা যে বিশাল বিমানটি দেখছেন, এই বিমানটির নাম হলো ইলিউশন ইল-76। এটি সোভিয়েত ইউনিয়নের আমলে তৈরিকৃত রাশিয়ার ৪ ইঞ্জিনের ভারী সামরিক এবং বেসামরিক পরিবহন বিমান। এটি যে কোনো প্রতিকূল আবহাওয়া বা কাঁচা রানওয়েতে ভারী মালামাল, সামরিক যানবাহন এবং সেনা পরিবহনের জন্য বিশ্বজুড়ে বহুল পরিচিত। দেখুন, এই শক্তিশালী বিমানটি মডেল ভেদে ৪০ থেকে সর্বোচ্চ ৬০ টন ওজনের বিভিন্ন ধরনের সামরিক বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, মিসাইল বহন করতে পারে। এই বিমানগুলো সোভিয়েত ইউনিয়ন ভাগাভাগি হওয়ার পর কয়েক দেশের কাছে রয়েছে, যেটি মধ্য এশিয়ার কয়েকটি দেশের কাছেও রয়েছে রাশিয়ার কাছে। এবং প্রাইভেট সেক্টরে বিভিন্ন ধরনের যেই সকল বেসামরিক পণ্য রয়েছে তা আদান প্রদানের জন্য এটি ব্যবহার করা হয়। সংযুক্ত আরব আমিরাত এই ধরনের এই মডেলের বিমান মধ্য এশিয়ার তাজিকিস্তান বা কিরগিজস্তান যে দেশ রয়েছে তাদের ফ্লাইটের অধীনে সামরিক পণ্য আনা নেওয়ার কাজে প্রায় সময় ব্যবহার করে। সুদানের ভেতর এবং অন্যান্য দেশের ভেতরও সামরিক পণ্য প্রেরণের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত রাশিয়ার তৈরিকৃত এই বিমানটি ব্যবহার করেছে। আন্তর্জাতিক রিপোর্ট নিশ্চিত করছে গত ৩রা আগস্ট অত্যন্ত গোপনে এই ধরনের শক্তিশালী একটি কার্গো বিমান ইসরায়েলের F-35 এর যে সামরিক বেজ রয়েছে নেভাতিন এয়ার বেজ, সেখানে অবতরণ করেছে। নেভাতিন এয়ার বেজ থেকে অজ্ঞাত কার্গো নিয়ে এটি সরাসরি আফ্রিকা ঘুরে তারপর সংযুক্ত আরব আমিরাতের এই জাবেলাল পোর্টের কাছে যে বিমানবন্দর রয়েছে সেখানে ল্যান্ড করেছে। ইউরোপের বিখ্যাত যে ফ্লাইট রাডার 24 এই বিমানটিকে ট্র্যাক করেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একেবারে ইসরায়েল থেকে ইজিপ্ট হয়ে সৌদি আরবের মধ্য দিয়ে সরাসরি সংযুক্ত আরব আমিরাতে এসে পৌঁছেছে এবং ফ্লাইট ডিটেলসও দেখতে পাচ্ছেন। এখন ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল নেভাতিন যে এয়ারবেস, যেখানে কারো প্রবেশ অধিকারই নেই এবং সেটা শক্ত নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে, সেখানে এত বড় একটি কার্গো বিমান কি কারণে যাবে?
ইসরায়েল থেকে বিভিন্ন মিসাইল বা বিভিন্ন সামরিক যে যন্ত্রাংশ রয়েছে তা ইরানের একেবারে কাছাকাছি সংযুক্ত আরব আমিরাতের সমুদ্রের কাছাকাছি যে উপকরণ রয়েছে বা উপকূল রয়েছে সেখানে মোতায়েনের জন্য জাবেল আলী পোর্ট এবং এর আশেপাশের এলাকা অত্যন্ত সংবেদনশীল এবং বলা হয় উপযুক্ত। এই বিমানটি ইসরায়েল থেকে সরাসরি এসে এই সংযুক্ত আরব আমিরাতে এই বিপুল পরিমাণের গোপন যে সকল সমরাস্ত্র রয়েছে তা ডেলিভারি দিয়েছে এমনটাই অভিযোগ উঠেছে। যদিও পূর্বেও এই সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েল তাদের যে আয়রন ড্রোম রয়েছে তা সরবরাহ করেছিল এবং তা পরিচালনার জন্য ইসরায়েলের যে সামরিক কর্মকর্তা রয়েছেন তারাও উপস্থিত ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল থেকে গোপনে এই বিমানে করে ইসরায়েলের যে সকল সমরাস্ত্র বা যে সকল মিসাইল রাখা হয়েছিল গুদামে, সেই গুদামের ভেতরে কি হামলা হয়েছে? সেই হামলার কারণেই কি এত শক্তিশালী বিস্ফোরণ? কারণ মিসাইলের উপর যদি হামলা হয় এবং সেই মিসাইল বিস্ফোরিত হয় একসঙ্গে অনেকগুলো মিসাইল, তাহলে বিস্ফোরণের মাত্রা কিন্তু অনেক বড় হয়। তাহলে এখানে কি কিছু লুকানো হচ্ছে? এই অভিযোগ এবং এই গুঞ্জনগুলোও কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ইস্যুকে কেন্দ্র করে বারবার ভেসে আসছে। যদিও হামলার বিষয়কে কেন্দ্র করে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো দায় দায়িত্ব এখনো স্বীকার করেনি। গত কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে ওমানের সঙ্গে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে, যেখানে সমঝোতা হতে পারে এমনটাই শোনা যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষভাবে আলোচনা না করলেও ওমানের সঙ্গে হরমুজ প্রণালীর চলাচলের বিষয়কে কেন্দ্র করে আলোচনা চলছিল। আর এই ক্ষেত্রে হঠাৎ করেই ইরানের পক্ষ থেকে এমন ইঙ্গিত দেওয়া হচ্ছে, প্রস্তাবিত চুক্তি অনুযায়ী কোনো বড় সিদ্ধান্ত যদি হয় এবং হরমুজ প্রণালী যদি খুলেও দেওয়া হয়, তাহলে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে। এখানে ওমানের পক্ষ থেকে পুরো প্রণালী নিয়ন্ত্রণ বা আংশিক নিয়ন্ত্রণের বিষয়গুলো অনেকটাই প্রত্যাখ্যান করেছে ইরান। মানে এই জায়গায় ওমানের আশেপাশে দিয়েও যে জাহাজগুলো চলাচল করবে সেই জাহাজগুলোর অনুমতি, সেই জাহাজগুলোর যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে তা ইরান নিজের হাতে রাখতে চায় এবং এক্ষেত্রে তারা আপাতত কোনো ছাড় দিতে চায় না। অন্তত পক্ষে আগামী কয়েক মাস হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে থাকবে, এটি হলো ইরানের দাবি। দেখুন, সামরিক কৌশলগত বিশেষজ্ঞ যারা রয়েছেন তারাও কিন্তু ইরানের এই কৌশলগত যে দাবি রয়েছে বা তাদের স্ট্যান্ড রয়েছে তার গুরুত্ব দেখছেন। দেখুন, হরমুজ প্রণালীর ওমানের উপকূলের কাছ দিয়ে একটি নির্দিষ্ট স্থানের যদি জাহাজ চলাচলের অনুমতি এবং কন্ট্রোল ওমানের কাছে দিয়ে দেওয়া হয়, তাহলে সেটি যুক্তরাষ্ট্র তার নিজের স্বার্থে ব্যবহার করতে পারে। বিশেষ করে তার মিত্র দেশের জাহাজগুলো ইরানের অনুমতি ছাড়াই ওমানের উপকূলের ওই প্রান্ত দিয়ে পারাপার হয়ে যেতে পারে, যেটি হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে ইরানের দাবি অনুসারে তার কন্ট্রোল করা এবং প্রেসার প্রয়োগ করার যে কৌশল রয়েছে সেখানে বড় ধরনের একটি বাধা। কারণ জাহাজ যে কোনো স্থান দিয়ে যদি পারাপার হতে পারে, সেটি হরমুজ প্রণালীর গুরুত্ব এবং বিশ্বব্যাপী যে কন্ট্রোল রয়েছে এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের, তাতে বড় ধরনের প্রভাব ফেলবে। আর এই জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে কোনো ছাড় দিতে চায় না ইরান। এমনকি ওমানের সঙ্গেও এই বিষয়কে কেন্দ্র করে তারা ছাড় দিতে চায় না। চুক্তির খসড়া রয়েছে, ভবিষ্যতে হয়তো তারা বাস্তবায়ন করবে, তবে আপাতত নিয়ন্ত্রণ থাকতে হবে ইরানের কাছে, এটি হলো ইরানের দাবি। দেখার বিষয় ওমান এবং অন্যান্য কর্তৃপক্ষ এই বিষয়কে কেন্দ্র করে চূড়ান্তভাবে কি প্রতিক্রিয়া দেখায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।